আজ আমার বিয়ে হয়েছে। বিয়ের সাজে সেজে বসে আছি ঘরের ভেতরে, বিছানার উপরে 16 হাতে ঘুমটা দিয়ে। জীবনটা বড়ই বৈচিত্র্যময়। কখনকার জীবনে কি ঘটে যায় বলা যায় না। কিছুক্ষণ আগেই ছিলাম কি আর হয়ে গেলাম কি। জীবনটা বড়ই অদ্ভুত। এই পৃথিবীটা আসলে পৃথিবী নয়, এটা একটা মায়াজাল, মরীচিকা রূপ আর লালসায় চারদিকটা ঘেরা। পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই, সবাই স্বার্থপর। একমাত্র মহান আল্লাহ তাআলাই তার বান্দাদের ভালোবাসেন। লাল বেনারসিতে বধূ সেজে বসে আছি এই ঘরের বিছানার উপরে একাই। অঝরে চোখের পানিগুলো ফেলছি আর মনে মনে ভাবছি, এইরকম একটা মানুষের সাথে কি করে আমি ঘর সংসার করব, যে কিনা দিন দুপুরেই কথাগুলো ভাবতে গিয়েও আর ভাবতে পারলাম না। তার আগেই দরজায় খানিকটা শব্দ শুনতে পেলাম। শব্দ পেয়ে সেদিকে তাকাতেই দেখলাম রুমের ভেতরে প্রবেশ করেছে শ্রদ্ধেয় আমাকে বিয়ে করা আমার স্বামী নাবিল। নাবিল একটা হিংস্র লুফ দেওয়া আমার দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সে যত আমার দিকে এগিয়ে আসে ততই আমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। নাবিল কাছে আসতেই বলে উঠি, কিরে এখন তোর দেমাগ কোথায় গেল? তুই আমাকে রিফ্রেশ করেছিস? কথাগুলো বলছে আর উচ্চ স্বরে হাসতে থাকে। তার এই হাসিতে যেন আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, এতটাই তার বিশ্রী এই হাসি। তাকে দেখে খুবই ভয়ঙ্কর অদ্ভুত লাগছে। নাবিল আবার বলে ওঠে, কিরে, আর সাংবাদিকতা করবি না? আর কোনো দিন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করবি? তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার অত্যাচার দেখিসনি। আজ তোকে বোঝাবো এই নাবিল কি জিনিস। নাবিলের মুখে এরকম কথা শুনে ভয়ে কাচুমাচু হয়ে পিছোতে পিছোতে খাটের সাথে গিয়ে লেগে যায় তার পিঠ। নিঝুম কোনো কিছু ভয়ে বলতে পারে না, শুধু অঝরে চোখের নোনা পানিগুলো ফেলতে থাকে একা একা। আর নিঝুমের এরকম অবস্থা দেখে নাবিল আবার উচ্চ স্বরে হাসতে থাকে। নিঝুম ভয়ে ভয়ে বলে ওঠে, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? কেন তুমি আমাকে তুলে এনে কেন আমার সাথে এমন করছো? তুই কি ভেবেছিস আমাকে এখানে জোর করে এনে জোরপূর্বকভাবে বিয়ে করে তোর রুমে আটকে রেখে তোর বাড়িতে বন্দি করে আমাকে তোর গোলামি বানাবি? সেটা কোনো দিনও হতে দিব না আমি। আমার মুখে এ কথা শুনে যেন নাবিল আর উচ্চ স্বরে হাসতে থাকে। আমার কথা শুনে যেন সে পুরো পাগল হয়ে রুমের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আমার কথা শুনে তার হাসতে হাসতে যেন পেট ফেটে যাচ্ছে। হঠাৎ করে তার হাসিটা থামিয়ে মুখটা কালো করে চোখগুলো লাল রক্তরূপ ধারণ করে এক হুয়াঙ্কার দিয়ে বলে ওঠে, তুই ভাবতেও পারবি না তোর সাথে আজকে আমি কি কি করব। নাবিলের মুখে এই কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। জানি না সে আমার সাথে কি করবে, কারণ সে দেখতে যতটা সরল সাদা তার চেয়েও সে ভয়ঙ্কর। তার কথা শুনে আমার গলা শুকিয়ে যায়, ঘরের ভেতর দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তবুও আমি ভয়ে ভয়ে বলে উঠি, মানে কি করবি তুই? আমার সাথে কি করতে চাস? আমার মুখে এই কথা শুনে সে ঠোঁটের নিচে একটা বাঁকা হাসি দিয়ে ভয়ঙ্কর সেই চেহারা নিয়ে আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে এবং তার পরনে থাকা প্যান্টের বেল্ট খুলতে থাকে। আমি তার এরকম কর্মকাণ্ডে একেবারে জর্জরিত হয়ে ভয়ে আমার গলা ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না। তবুও বলে উঠি আমি, এসব কি করছিস তুই? তুই আমার দিকে এগিয়ে আসবি না, না হলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমার এই কথা শুনে সে যেন আরও অট্ট হাসিতে মেতে ওঠে। তবুও গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে নিজের প্যান্টের বেল্ট খুলে একটু বিশ্রী রকমের বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, তোর আজকে এমন হাল করব না, তাতে তোর অবস্থা দেখে ঘরের জড়বস্তু আবাসপত্রগুলো কান্না করবে। তুই শুধু দেখতে থাক। হা 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 হা। নাবিল তার হাতের বেল্টটা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি পেছনে পিছুতে এক পর্যায়ে খাটের সাথে গিয়ে আমার পিঠ লেগে যায়। এইদিকে নাবিল আমার কাছে চলে এসেছে পুরোপুরি। নাবিল একটা ধাক্কা দিয়ে খাটের মধ্যে ফেলে দেয়। তারপর নাবিল তার পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। তারপর ধপ করে শুয়ে পড়ে আমার উপরে। তারপর আমার ঠোঁটে, মুখে, গালে, গলায়, কানের নিচে, চোখে, বুকে, পেটে, নাভিতে ধীরে ধীরে আরও নিচে নামতে থাকে। সারা শরীরে চুমু খেতে থাকে পাগলের মতো। উন্মাদ হয়ে ওঠে নাবিল। নাবিল আমার এরকম অবস্থা দেখে ঠোঁটের নিচে মুচকি একটা বাঁকা হাসি দিয়ে আবার বলে ওঠে, হা 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 হা। আজকে তোকে আমি সারা রাত আদর করব। এই কথা বলে নাবিল আমার বুকের মধ্যে হাত দেয়। এটা দেখে আমি পুরো চমকে যাই। আমি নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই।
নাবিল আর একটা বাঁকা হেসে আমার কাছে এগিয়ে এসে আমাকে খাটে ফেলে দিয়ে আমার উপরে শুয়ে পড়ে। তারপর আমার পরনে থাকা প্লাজো জোরপূর্বক খুলে ফেলে। আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু তার শক্তির সাথে আমার শক্তি পেরে ওঠে না। নাবিল দেখতে 6 ফুট 7 ইঞ্চি লম্বা, বেশ সুঠাম দেহ, বডি ফিটনেস মাশাল্লাহ, দেখতে বেশ স্মার্ট, স্টাইলিশ, হ্যান্ডসাম। কিন্তু শালা বড্ড রাগী ও বদমেজাজি। পরিবার বলতে তাদের যৌথ ফ্যামিলি, পরিবারের সবাই আছে, বাকিটা পরে বলছি। তারপর ছুঁড়ে মারে ফ্লোরে। আমার এরকম অবস্থা দেখে সে পাগলের মতো নেশা লাগা এক উন্মুক্ত ঘ্রাণে এগিয়ে আসতে থাকে আমার দিকে। তারপর নাবিল আমার উপরে সারা শরীরে কামড়ে দাগ দিতে থাকে। আমি সহ্য করতে না পেরে তাকে ধাক্কা মারি ফ্লোরে। সে ফ্লোরে পড়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়, বেশ খানিকটা কপাল কেটে যায়। কিছুক্ষণ পর তাকে দেখি তার চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, লাল, আর রাগান্বিত গলায় বলে ওঠে আমাকে, তোর এত বড় কলিজা, তুই আমার গায়ে হাত দিস? তুই শুধু দাঁড়া। এটা বলে নাবিল আবার খাটের উপরে এসে বসে পড়ে। তারপর ঝাঁপিয়ে পড়ে আমার উপর। এক হাত দিয়ে আমার গলা চিপে ধরে রাখে, অন্য হাত দিয়ে আমার পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে দেয় ফ্লোরে। শরীরে তেমন কোনো কিছুই নেই, সারা শরীরে কামড়ে আঁচড় দিতে থাকে নাবিল আমার শরীরে। এক পর্যায়ে আমার উপর উঠে গিয়ে হাতে থাকা বেল্টটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে আমার শরীরে। বেল্টের আঘাতে যেন আমার শরীরের চামড়া ফেটে তাজা রক্ত বের হতে শুরু করেছে। এত মার আমি আর সহ্য করতে পারছি না। আপত্তি করছি, তবুও সে আমাকে ছাড়ছে না। নাবিল বলে ওঠে, গায়ে হাত দেওয়া তোর সাহস হয় কি করে? এসব বলছে আর অমানুষের মতো আমার শরীরে আঘাত করছে। মারতে মারতে প্রায় আমাকে আধমরা করে ফেলেছে। এরপর নাবিল নিজেই ক্লান্ত হয়ে গেলে আমার শরীরের উপর এসে আবার শুয়ে পড়ে। তারপর আমার রক্তাক্ত শরীর নিয়ে আবার সে তার নিজের চাহিদা মেটাতে থাকে। তার এরকম যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো চিৎকার করছি, পুরো বাড়ি ফাঁকা, তাই আমার চিৎকার কেউ শুনতে পারে না। নাবিল তার কাজ করেই চলেছে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। কেন তুই আমার ভালোবাসা বুঝলি না? তোর সাহস হয় কি করে আমার বিরুদ্ধে প্রমাণ রেডি করিস? তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, হিংস্র রূপ দেখিসনি আমার। তারপর নাবিলের শরীরে প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে নিঝুমকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাপড়বিহীন দুটো নগ্ন দেহ। আপনারা কিছুই বুঝতে পারছেন না, তাই না? চলেন তাহলে পরিচয় পর্বটা এখান থেকে সেরে ফেলি, আর দেরি না করে। আপনারা ভাবছেন কে এই নাবিল, কে এই নিঝুম? নাবিল হচ্ছে চৌধুরী পরিবারের ছোট ছেলে। নাবিল তাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিজনেসটা সামলায়। সাথে সে একজন সিক্রেট আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট মাস্তান। তবে তার পরিবারের কেউই এসব জানে না। তার পরিবার বলতে বাবা আছে, মা আছে, বড় এক ভাই আছে, এবং তার থেকে বড় এক বোন আছে। সাথে তার ভাবি আছে, আবার তার ভাবির একটা মেয়েও আছে। আর নিঝুম, নিঝুম হচ্ছে নিঝুম পাখি। ভোরের কুয়াশা, শীতের দিনে সকালে সূর্য উদিত সেই অধিক কোকিল পাখির ডাক, বসন্তের সেই হৃদয় জুড়ানো মৃদু বাতাসের রমণী অপ্সরী সুহাসিনী হচ্ছে এই নিঝুম। যেমনই রূপে তেমনই গুণে আমাদের এই নিঝুম। নিঝুম এখনো পড়ছে, সাথে সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছে। নিঝুমের পরিবার বলতে আছে বাবা মা ও ছোট্ট এক বোন। বাবা কোটিপতি বিজনেসম্যান। নিঝুম দেখতে অনেক মায়াবী, রূপবতী, গুণবতী, সুন্দরী, সুহাসিনী, অপ্সরী। চোখের পাতাগুলো ঘন কালো, পাতলা টানা টানা চোখগুলো দেখতে হরিণী মায়ায় ভরে সেই চোখ। গালে টোকা দিলে যেন মুক্ত ঝরা পড়ে। এই হচ্ছে নিঝুম। এইদিকে নাবিল চৌধুরী বেল দিয়ে মারার কারণে শরীরের চামড়াগুলো ফেটিয়ে এখনো টপটপ করে রক্ত পড়ছে সাদা বিছানার চাদরের উপর। নিজের অজান্তেই নাবিল জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিঝুমকে। এদিকে নাবিলের পরিবার এক প্রতিবেশীর বাড়িতে বিয়েতে গেছে, আর ভাবি, তার বড় ভাই ও বাবা মা ও তার বোন। নাবিল বিজনেসের কাজে বাইরে গিয়েছিল, তাই সে যেতে পারেনি। তাই পুরো বাড়িটা ফাঁকা। আর নিঝুম সাংবাদিকতা হওয়ায় সে বিভিন্ন রকম ক্রাইমের রিপোর্ট তৈরি করে। নিঝুম তার কিছু বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল সমুদ্রের কাছে, আর সেই ঘুরতে যাওয়াটাই হয় তার জীবনের সর্বোচ্চ বড় ভুল। তাই এই ঘুরতে যাওয়াটাই যে তার জীবনটাকে ওলটপালট করে দেয়। যেমন পূর্ণিমার পরে চাঁদ কালো মেঘে ঢেকে যায়, চারদিকটা ঝোপঝাড় কালো আঁধারে ছেয়ে গেছে নিঝুমের জীবন। সেই কালো অন্ধকারের মতোই হারিয়ে গেছে অন্ধকার জগতে।
এদিকে নাবিল সমুদ্র সৈকতের কাছেই দাঁড়িয়ে সিগারেট টানছিল মনের সুখে, আর সমুদ্রের সে ঢেউই উথাল পাথাল দেখছিল। তখনই তাদের দলের ছেলে এসে বলে ওঠে, ভাই, মালটাকে তুলে এনেছি। ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। এয়ারপোর্ট থেকে তুলে এনেছি। এটাকে কি সাইজ করে ফেলবো নাকি সমুদ্রের গভীর পানিতে গিয়ে ছেড়ে আসবো? হান মনে এতক্ষণ সিগারেট টানছিল নাবিল। হঠাৎ পেছনে জিলানের ডাক শুনে পেছনে ঘুরে দেখতে পায় সেই বিশ্বাসঘাতক জিলানরা মানুষটাকে তারা তুলে এনেছে। মুচকি এসে নাবিল বলে ওঠে, তুই ভাবলি কি করে? তুই জানিস না আমি কে? এই বাংলাদেশের কথায় কখন কি হয় আমি সহ আমার লোকেরা খুব ভালো করে জানে। নাবিলের মুখে এরকম কথা শুনে ছেলেটি পুরো চমকে যায়। শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে। কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। কথা বলতে পারে না ভয়ে, গলা শুকিয়ে গেছে, পা দুটো কাঁপাকাঁপি শুরু করেছে, শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে বড়ই কষ্ট হচ্ছে তার। ছেলেটি ভয়ার্ত কণ্ঠে তবুও বলে ওঠে, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে। আমি লোভের বসে পড়ে আপনার সাথে বেইমানি করছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু ভাই আমি মাপ চাই, ক্ষমা চাই, আর আমার প্রাণ ভিক্ষা চাই। নাবিল কোনো কথা বলে না। কোমরের পেছন থেকে AK-47 রাইফেল বের করে পুরো মাথায় ঠেকিয়ে ধরে ছেলেটি এরকম দৃশ্য দেখে কাঁপাকাঁপি শুরু করেছে। ছেলেটি আবার বলে ওঠে আকুতি মিনতি করে, ভাই আমাকে মেরো না, আমার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদের কে দেখবে? আমি মরে গেলে তারা পথে বসে যাবে। ভাই আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে এবারের মতো ছেড়ে দিন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে কথা দিচ্ছি যে আর বেঁচে থাকতে আর কোনো দিন কারোর সাথে ২ নম্বরই করব না। যতদিন আমার জীবন আছে ততদিন আমি সৎ পথে চলে আল্লাহ তাআলার গোলামি করে জীবন পার করে দিব। তবুও যেন নাবিলের কোনো দয়া মায়া হয় না। বন্দুকটা পেছনে ঢুকিয়ে নিয়ে এবার একটা ধারালো অস্ত্র নিয়ে জিলালের কাছ থেকে নাবিলের এতক্ষণ লক্ষ্য করেনি যে তার এই কৃতকর্ম ভিডিও করছিল নিঝুম ও তার বান্ধবীরা। তার হাতে থাকা ছুরিটা দিয়ে যখনই নাবিল রানা নামে ছেলেটির গলায় টান দিতে যাবে এই জনশূন্য সমুদ্র এলাকায়, তখনই পেছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে কেউ একজন, না না না। হঠাৎ করে আমার এরকম চিৎকার দেওয়াতে নাবিল পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় আমি তার পেছনে দাঁড়িয়ে আছি। আমায় দেখে নাবিলের হাত থেকে চুরিটা পড়ে যায়। বুঝতে পারিনি যে আমি এখানে ঘুরতে আসব। কি বলবে কোনো কিছু ভেবে পাই না। আমি আবার বলে উঠি, ছি নাবিল ছি। আমি জানতাম তুই একটা ক্যারেক্টারলেস ছেলে, সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। তুই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। দেখ দেখ, এই হচ্ছে আমাদের কলেজের নাম্বার 1 স্কলারশিপ, যার রোল সবসময় হাই কোয়ালিটি নাম্বার 1 জায়গায় থাকে, আর আজকে সেই ছেলেটি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। নিজুমের মুখে এরকম কথা শুনে নিজের সাথে আসা তার বান্ধবীরা ড্যাপ ড্যাপ চোখে তাকিয়ে থাকে নাবিলের দিকে। নাবিল বুঝতে পারে না কি করবে। নাবিলের হাত থেকে ছুরিটা পড়ে যায়। নাবিল হালকা কণ্ঠে বলে ওঠে, নিঝুম, তোমরা এখানে? হ্যাঁ আমরা। আরে আমি তো তোকে আগেই বলেছিলাম যে তোর মতো ছেলেরও শুধু মেয়েদের পেছনে ঘুরতে পারে আর এসব আকাম কুকাম কাজ করতে পারে। তোর মতন ছেলেদের আমার ভালো করে চেনা আছে। তোরা শুধু মেয়েদের পেছনে ঘুরিস, কিন্তু তোরা মেয়েদের পাওয়ার যোগ্যতা রাখিস না। তোকে তো আমি পুলিশে দিব। তুই ক্রিমিনালদের গডফাদার, দিন দুপুরে মানুষের সামনে প্রকাশে তুই খুন করছিস। কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোর এতক্ষণ করা কুকীর্তিগুলো, কার্যক্রমগুলো আমি এই ক্যামেরায় রেকর্ড করেছি। কালকে লাইভ টিভি চ্যানেলে তোর মুখোশ আমি টেনে খুলবো। দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচায়। নিজুমের মুখে এরকম কথা শুনে পাগলের মতো এই খোলামেলা সমুদ্র সৈকতে জনসমুদ্র এলাকায় উচ্চ স্বরে হাসতে হাসতে বলে ওঠে, তোমাকে বলতে দিলে তো বলবে পাখি। মানে তুই কি করবি? আমাকে মেরে ফেলবি? মার তুই। তুই কি ভেবেছিস আমাকে মেরে এখান থেকে বেঁচে যেতে পারবি? কোনো দিনও না। আর তুই যেন কি বলতিস, তুই নাকি আমাকে ভালোবাসিস। মনে রাখ, তোর মতো খুনিকে আমি না, বরং কোনো ভিখারির মেয়েও ভালোবাসবে না। সেখানে তো আমি নিঝুম চৌধুরীর দূরের কথা। এবার আমার মুখে এইরকম কথা শুনে নাবিল আর উচ্চস্বরে হাসতে থাকে, সাথে জিলান। রানা নামের ছেলেটিকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে জিলান। সব কিছু দেখছিলাম আমি আর আমার বান্ধবীরা দাঁড়িয়ে।
রানা নামের ছেলেটি বলে ওঠে, ভাই আমাকে শেষ একটা চান্স দাও, আমি মরে যাব কিন্তু কোনোদিনও বিশ্বাসঘাতকতা করব না। এবার থেকে আমি যারই নুন খাবো আমি শুধু তারই গুণট গাইব। রানা নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে জিলান হাসতে হাসতে তার পেট ফাটিয়ে ফেলে। একবার রানা নামের ছেলেটির দিকে তাকাচ্ছে, তো একবার সেই সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। জিলাল বলে ওঠে, তুই যেহেতু এত মাপ চাচ্ছিস ভাইয়ের কাছে, তাই ভাই এবারের মতো তোকে ছেড়ে দিল। কিন্তু তোর পজিশন আর আগের জায়গায় থাকবে না। তুই কামাল সাহেবের সাথে দেখা করবি এবং নিজের দায়িত্ব বুঝিয়ে নিবি। তোমরা তোমাদের এই মাস্তানি গুন্ডামি বন্ধ করো। আর এই যে ছেলে, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এখন এখান থেকে যেতে পারো। আর এই মাস্তানটার আসল চেহারা আমি সারা বিশ্বের সামনে ছড়িয়ে দিয়েছি। দেখুন ওর বাবা মা যে কীরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে তারা। আমার মুখে এরকম কথা শুনে লাল রক্তবর্ণ ধারণ করে নাবিলের চোখগুলো। কাঁপতে থাকে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে চিৎকার দিয়ে আমার দিকে বলে ওঠে, ও আইসি, তোকে ভালোবাসি আর তোর পেছনে ঘুরি বলে তোর দেমাগ বেড়ে গেছে। তোকে সম্মান দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে না কালকে তোর ভালোবাসার মন জয় করে তোকে বিয়ে করব। কিন্তু এখন দেখছি আর সেটা হবে না। এখন আমার জিনিস আমাকে জোরপূর্বকভাবে আদায় করতে হবে। আর আমি দেখি তুই কি করে আমার অনুমতি ছাড়া আমার ভিডিও সারা বিশ্বে ছড়াতে পারিস। তুই ভিডিও করেছিস নিজের ইচ্ছায়, কিন্তু সেটাকে পরিচালনা করবি আমার ইচ্ছায়। অবশ্য তোকে অনুমতি দিলে তো তুই করবি। মানে তুই কি করতে চাচ্ছিস আমার সাথে? তুই জানিস আমি কি করতে পারি? তোর হয়তো ধারণা নেই আমার সম্বন্ধে। আমি রাজকে ভালোবাসি, তোর মতন 2 টাকার ফকিন্নি কেনা। আমার মুখে এরকম কথা শুনে এবার যেন পুরোপুরি রাগে কটমট করছে নাবিল। নাবিল বলে ওঠে আমার উদ্দেশ্যে, কিন্তু শোনা, তোমাকে এখান থেকে যেতে দিলে তো যাবে। কি করবি তুই আমায়? তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তোর এরকম ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। জানিস তো ফাঁকা কলসি বাজে বেশি। দেখতে থাক তোর সাথে আর কি কি হয়। ফাঁকা কলসি বাজে হয়তো বেশি, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস সেটা এমনি বাজে না, সেটাকে বাজাতে হয়। জিলান সব কিছু রেডি কর। জি ভাই, আমি এখনই সব কিছু রেডি করছি। 2 মিনিট অপেক্ষা করেন। 2 মিনিটের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, কুইক ফার্স্ট। তারপর জিলাল তার পকেট থেকে ফোন বের করে, ফোন করে কোনো এক অচেনা জায়গায়। কিছুক্ষণ পর দেখা যায় সাথে সাথে আকাশে শোনা যায় আকাশে উঠছে প্রায় বেশ কয়েকটা হেলিকপ্টার আকাশে উঠছে। হেলিকপ্টারগুলো 3টা লেন করে গোল বৃত্ত করে তাদের মাঝে হেলিকপ্টারের ভেতর থেকে নেমে আসে বেশ কিছু ছেলেপেলে হলো। সাথে দেখা যায় একজন মুরব্বী, মাথায় টুপি পরে সুবা, হাতে ব্যাগ, সামনে এগিয়ে এসে বলে ওঠে, ভাই, আপনার কথা মতো সবাইকে নিয়ে হাজির হয়েছি। এখন কি করব ভাই? সাথে কাজী সাহেবকেও তুলে এনেছি, আর আমাদের কিছু ছেলেপেলে চলে এসেছে। নাভির এরকম কৃতকর্ম দেখে এবার নিঝুম বেশ অবাক হয়। তার ছেলের চোখে তাকিয়ে ড্যাপ ড্যাপ করে চারিদিকটা দেখে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলে ওঠে নিঝুম, এইসবের মানেটা কি? তুই কি করতে চাচ্ছিস? তুই জানিস না আমি কে? তুই কি এইসব দেখে আমাদের ভয় দেখাচ্ছিস? মনে রাখিস তোর এসব ফাও বাজিতে আমি নিঝুম ভয় পাবো না। তোকে আমি তো জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার কথা শুনে নাবিলের তেমন কোনো রিয়াকশন দেখলাম না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে খানিকটা সামনে এগিয়ে আসে। সে আমার হাত ধরে নিয়ে যায় সেই জুব্বা পরিহিত মাথায় টুপি দেওয়া লোকটির সামনে। লোকটিকে হাতের ইশারা দিতেই লোকটির সাথে নিয়ে আসা ব্যাগ থেকে কিছু জিনিসপত্র ও কলম বের করে তারপর কি যেন লিখে খাতায়। অবশেষে সেই কাজীটা বলে ওঠে, আচ্ছা বাবা, জীবন দেনমোহর কত লিখব? এবং তোমাদের এই বিয়েতে দুজনের সহমত আছে তো নাকি? এখানে তো ছেলেপেছরা আর কিছুই দেখছি না। কাজী সাহেবের কথায় ভরকে ওঠে নিঝুম। নিঝুম কি বলবে, কোনো কিছু ভেবে পায় না। নিঝুম ও তার বান্ধবীরা এক চোখে তাকিয়ে আছে কাজী সাহেবের দিকে। নীরবতা ভেঙে নিঝুম বলে ওঠে, দেনমোহর মানে কি? আর আমি কে? এইসব কি হচ্ছে? আর আপনি কে? এইসব কি হচ্ছে? আমি কোনো কিছুই বুঝি না। আমাকে কেউ সবটা খুলে বলবে প্লিজ? আমার কথা শুনে ভরকে ওঠে সবাই। জিলান ও হেলিকপ্টার করে আসার বেশ কিছু ছেলে
বেশ কিছু ছেলেপেলে সহ কাজী সাহেব অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের সামনে দাঁড়িয়ে থেকে। আমার এরকম আহাম্মকের মতো প্রশ্ন দেখে এবার নাবিল বলে ওঠে, ও মাই ডার্লিং, আজকে আমাদের বিয়ে। হোয়াট? কি বলছিস তুই? আর ইউ জোকিং? তুই কি আমার সাথে জোক করছিস? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তোর মতো একটা আন্ডারওয়ার্ল্ডের আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনালকে বিয়ে করব আমি? যেখানে আমাকে বিয়ে করার জন্য এমপির ছেলে রাজ পাগল, সেখানে তোর মতো একটা সাধারণ ব্যবসায়ী ছেলেকে আমি বিয়ে করব? তুই ভাবলি কি করে? ও মাই গড মাই ডার্লিং, সব বিষয় ভাবতে হয় না। ভাবনাটাকে এক সাইডে রেখে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে সে কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত। তাই তো কাজী সাহেব। নাবিল ও নিজুমের কথা শুনে হেলিকপ্টার করে জোরপূর্বকভাবে তুলে নিয়ে আসা ওই কাজীটাকে বেশ ঘাবড়ে যায়। ভাবতে থাকে, এখানে কি হচ্ছে, সার্কাস নাকি ম্যাজিক? অবশেষে নীরবতা ভেঙে কাজী সাহেব গম্ভীর গলায় বলে ওঠে, এখানে কি সার্কাস চলছে? আমাকে জোরপূর্বকভাবে কাজী অফিস থেকে তুলে এনে হেলিকপ্টার করে সমুদ্রে নিয়ে আসলেন বিয়ে পড়াবেন বলে, আর আমি না রাজি হলে আমার মাথায় বন্দুক ঠেকালেন। আর এখানে এসে শুনি পাত্র আর পাত্রী নাকি শূদ্র। আমি আপনাদের পুলিশে দিব। একটা মেয়েকে অপহরণ করে জোর করে বিয়ে করেছেন, মামলা হবে আপনাদের নামে। আরে বেটা কাজী, তুই কাজী না হয়ে হয়েছিস একটা পাজি। তোকে যেটা করতে বলছি তুই সেটা কর। ভাই যেটা বলছে তোকে বিয়ে পড়াতে হবে, তাও আবার এই মেয়েটার। কথাটা শেষ করতে পারে না জিলাল। তার আগেই নাবিল হাতের ইশারায় জিলালকে থামিয়ে দিয়ে বলে ওঠে, মেয়েটি না, ভাবি বল বেটা। সরি ভাই, এই বেটা কাজী ভাইয়ের সাথে ভাইয়ের এখনই বিয়ে দিবি। যত টাকা চাই তত নিবি, কিন্তু কাজটা আগে কর, না হলে এখান থেকে জীবিত যেতে পারবি না। তোকে জীবন দিতে হবে এই সমুদ্র সৈকতে। কথাটা বুঝেছিস? তোরে কইয়া দিলাম, আমার মতটা একদম গরম করবি না, বুঝলি? জিলান ও নাবিলের কথা শুনে কাজী সহ নিজুম অবাক। কাজী সাহেব আর কোনো কিছু না বলেই কাজী বিয়ে পড়াতে শুরু করে। কাজী বলে ওঠে, 1999 টাকা ধার্য করিয়া হাসান চৌধুরী 3 নম্বর ছেলে নাবিল চৌধুরীর সাথে বিয়ে হচ্ছে কুদ্দুস চৌধুরীর একমাত্র মেয়ে নিজুম চৌধুরীর সাথে। তুমি কি এই বিয়েতে রাজি আছো মা? যদি রাজি থাকো তাহলে বলো কবুল। কাজী সাহেবের মুখে কবুল কথাটা শুনে চমকে ওঠে নিঝুম সহ তার বান্ধবীরা। নাবিল নিঝুমকে এরকম অবস্থা দেখে মুচকি মুচকি হেসেই চলেছে। অবশেষে নিঝুম বলে ওঠে, আপনার সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমাকে কবুল বলার? ওই ক্রিমিনালটার সাথে সাথে আপনাকে ঢুকাবো কিন্তু। আমার মুখে এরকম কথা শুনে দুপা সামনে এগিয়ে এসে নাবিল আমার চোখে চোখ রেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অবশেষে নীরবতা ভেঙে নাবিল বলে ওঠে, কি বারবার এক ক্রিমিনাল ক্রিমিনাল বলেই চলেছিস? দ্রুত কবুল বল আর বিয়ের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কর। নাবিলের পুরো মুখে এইরকম অবান্তর কথা শুনে পুরো মাথাটা যায় আমার বিগড়ে। কোনো কিছু না ভেবে না বুঝে পরপর নাবিলের দুই গালে লাগিয়ে দেয় বেশ কয়েকটা থাপ্পড়। নাবিল তার ছেলেপেলেদের সামনে পরপর এতগুলো থাপ্পড় খেয়ে লজ্জা বোধ করে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় আর ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুই আমার গায়ে হাত দিয়েছিস, কাজটা মোটেও ভালো করলি না। তোকে পছন্দ করি, ভালোবাসি বলে তুই আমার গায়ে হাত দিবি, এটা আমি মেনে নেব না। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই শুধু দেখ। নাবিল নিজুমের হাতে থাপ্পড় খাবার পর রাগী কণ্ঠে কথাগুলো বলে নিঝুমকে। নিঝুম নাবিলের মুখে এরকম ভয়ের কথা শুনে আর কিছু বলতে পারে না। নাবিল পকেট থেকে একটা ফোন বের করে আর একটা ভিডিও ওপেন করে ধরে নিঝুমের সামনে। তারপর জিলাল বলে ওঠে, ভাই সব কিছু রেডি করা হয়ে গেছে। ওনার কেবিনের নিচে একটা বোম রাখা আছে। আমরা বাটনে চাপ দিলে অফিস সহ পুরো বিল্ডিং ধসে যাবে। আপনি অর্ডার দিলেই আমরা বাটনে প্রেস করব। জিলানের মুখে এই রকম কথা শুনে আর নাবিল হাতে থাকা ফোনটার ভেতরে ওই ভিডিও দেখে সারা শরীরের লোমগুলো আমার খাড়া হয়ে যায়। কেননা আমার বাবার অফিসের নিচে এবং বোম ফিট করে রেখেছে আর কন্ট্রোলটা জিলানের হাতে। বাটনে প্রেস করলে পুরো অফিসটা দুমড়ে মুচড়ে মাটিতে মিশে যাবে। নাবিলের দিকে তাকাতেই নাবিল একটা মুচকি হাসি দেয়। আমি বুঝে যাই এটা নাবিলের কাজ, তাই আর কিচ্ছু না ভেবে আমি বলে উঠি, ওকে ঠিক আছে, আমি তোকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। আর তোকে আমার এতই বিয়ে করার শখ না? তোর জীবনটা আমি বিয়ের পর পাল্টে দেব, তুই শুধু দেখতে থাক তোর সাথে কি হয়। কথাগুলো বলা শেষে
কাজী আমাকে কবুল বলতে বলল, আমি কবুল বললাম। অবশেষে বিয়ে আমাদের হয়ে যায়। আর সেই 3টা হেলিকপ্টার করে আমি সহ কাজী এবং আমার বান্ধবীদেরকে নিয়ে চলে আসে আমাদের নিজ গন্তব্যে। তারপর আমাদের হেলিকপ্টার থেকে নামিয়ে আমার বান্ধবীদেরকে নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে আমাকে নিয়ে চলে আসে তার বাড়িতে। এই ছিল নাবিলের সাথে আমার সেই রাতের ভয়াবহ দৃশ্য। অতঃপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সারা শরীরে আমার সেই বেল্টের মার খাওয়া রক্তে রক্তাক্ত হয়ে গেছে বিছানার চাদর। পাশে দেখে নাবিল অঝরে নাক ডেকে ঘুমাচ্ছে। বিছানার চাদরটা শরীরে পেঁচিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম। শাওয়ার ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে বাথরুমে গোসল করলাম। অসহ্য মার খাওয়ার জন্য আমার পুরো শরীরটা ব্যথায় কুঁকড়ে গেছে। শরীরে প্রচণ্ড ব্যথা থাকার কারণে বেশ জ্বর এসেছে, মাথা ঘুরছে। তবু আমি ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য বেডরুম খুললাম। এদিকে নাবিলের দিকে তাকাতেই দেখি সে এক নগ্ন অবস্থায় নাক ডেকে ঘুমাচ্ছে। এইদিকে একবার ঘৃণার চোখে তাকাতেই, সিঁড়ির কাছে আসতেই পুরো দুনিয়াটা যেন অন্ধকারে ছেয়ে যায়। চোখের সামনে কিছু কালো কালো মানুষকে দেখতে পাই। তারপর শুধু কালো নয়, এবং পুরো পৃথিবীটা যেন আমার কালো হয়ে যায় আর ঘুরতে থাকে। এক পর্যায়ে কি হলো নিজে কিছু বলতে পারলাম না। জ্ঞান হারাবার আগ পর্যন্ত মনে হয় আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। এরপর এমন অবস্থায় শুধু একজনের চিৎকার শুনতে পাই। তারপর আমার কোনো কিছু মনে নেই। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। এপাশ ওপাশ চোখ মেলে তাকাতেই দেখতে পাই এক পাশে বাবা আর কিছু মানুষ, এবং পাশে দেখতে পাই ওই নরপশু নাবিলকে, যার জন্য আমার এই দশা। বাবা আমাকে দেখে বলে ওঠে, মা, তোর এই অবস্থা কি করে হলো? আর তুই আমার বন্ধু হাসানের বাড়িতে কি করছিলি? আর তোর শরীরের এত আঘাতের চিহ্ন কেন? তুই সিঁড়ি থেকে কিভাবে ওদের বাড়িতে পড়ে গেলি? নিজুম কি বলবে, কোনো কিছু বুঝতে পারে না। তার বাবার এরকম কথা শুনে তার সব কিছু মাথার উপর দিয়ে চলে যায়। মেয়েকে এত প্রশ্ন করছে দেখে আবার নিজুমের মা মিনা বেগম জানালো কণ্ঠে কুদ্দুস মিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি একটু থামবে কি? সেই কখন থেকে এসআই অফিসারদের মতো আমার মেয়েকে জেরা করছো? ওকে একটু সুস্থ তো হতে দাও। তা না করে এক নাগারে ওকে জিজ্ঞাসা করতে শুরু করছো। তাই বলে আমি জিজ্ঞাসা করবো না আমার মেয়ের কি হয়েছে না হয়েছে? তার এই অবস্থা কি করে হলো? কেন জিজ্ঞাসা করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু সেটারও একটা সময় আছে, তাই না? কিন্তু নিজুম কোনো কিছু বুঝতে পারে না। বাবা মার মধ্যে এত কথা শুনে নিজুম বেড থেকে উঠে বসার চেষ্টা করে। দূরে দাঁড়িয়ে সবটা দেখছে নাবিল। নিজুমের মা মিনা বেগম নিজুমকে ঠিক করে বসিয়ে দেয়। তারপর নিজুম কোনো কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে এক ভদ্রমহিলা বলে ওঠেন, এখন কেমন আছো মা? তুমি আমাদের বাসায় কি করে গেলে? গেছো তো গেছো, আবার সিঁড়ি থেকে পড়লে কি করে? এখন তোমার শরীরে একই হাল হয়েছে, দেখেছো? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে ভালো আছি। কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না। তুমি আমাদের চিনবে না মা, কারণ তোমার সাথে এই প্রথম আমাদের দেখা হচ্ছে। তুমি আমাদের বাড়িতেই অজ্ঞান হয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছো। তারপর আমরা তোমাকে সবাই মিলে এখানে নিয়ে আসি। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ে। নিজুম এই কথাটা শুনে বেশ যেন আকাশ থেকে পড়ল। কথাটা শুনে এদিক ওদিক চারিদিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। কুদ্দুস মিয়া আবার বলে ওঠে, মা, তুই দ্রুত সুস্থ হয়ে নে। তোকে ছাড়া বাকিরা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজতে আমি সারা শহরে পুলিশ লাগিয়ে দিয়েছি। তোর জন্য মন্ত্রী সারা শহরের বিজ্ঞাপন ছড়িয়ে দিয়েছে, খবরের কাগজে, পেপারে, টেলিভিশনে। অবশেষে তোকে আমি আমার বন্ধুর বাড়িতে পেলাম। মা, তুই সুস্থ হয়ে নে, তারপর তোর সাথে কি কি হয়েছে, তুই ওই বাড়িতে কি করে গেলি, সবটা আমাদের বলবি। তুই কিভাবে হারিয়ে গেলি? মা এবং বাবার মুখে এইরকম কথা শুনে কি বলবে, কোনো কিছুই ভেবে পায় না। অবশেষে খবর পেয়ে মমিনা চলে আসে হসপিটালে। মমিনা হচ্ছে নিজুমের বেস্ট ফ্রেন্ড। তাদের সম্পর্ক অনেক ভালো। নিজুমের মা আমিনা বেগম মমিনাকে হসপিটালে ডেকেছে। মমিনা হসপিটালের ভেতর প্রবেশ করতেই নিজুমকে দেখে বলে ওঠে, নিজুম, তোর কি হয়েছে? আন্টির দ্রুত আমাকে হসপিটালে ফোন করে নিয়ে আসলো। তোর তো বিয়ে হয়ে গেছে না, তাহলে তুই হসপিটালে কিভাবে এলি? আর তোর শ্বশুর বাড়ির লোকের আবার কোথায়? ওই বজ্জাত হারামিটা কোথায় যে তোকে জোর করে বিয়ে করেছে?
মমিনার মুখে এইরকম কথা শুনে হসপিটালের মধ্যে উপস্থিত থাকা সবাই এক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মমিনার দিকে। মমিনার মুখে এরকম কথা শুনে নিঝুম সহ নাবিলও চমকে ওঠে। নাবিল ভয়ে চুপ মেরে বসে থাকে। নিঝুম কি বলবে কোনো কিছু ভেবে পায় না। মমিনার কোনো কিছু বলার আগে হাসি বেগম বলে ওঠে, বিয়ে মানে? এই মেয়ে কী সব বলছো? তুমি আমাদের বাড়িতে ছিলে, তাহলে ওর বিয়ে কখন হলো আর কার সাথেই বা হলো? মমিনার মুখে এরকম কথা শুনে সবাই যেন এক অন্যরকম দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি কি বলবো কোনো কিছু ভেবে পাই না। অবশেষে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। মা আর বাবার কাছে এসে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, নিঝুম, তোর বিয়ে হয়েছে মানে? মণিমা এসব কি বলছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এটা কি শুনছি নিঝুম? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। মমিমা, তুই যে বললি আমার মেয়ের বিয়ে হয়েছে, তুই এত সব জানিস অথচ তুই আমাদের কাউকে কোনো কিছু জানাসনি। কার সাথে বিয়ে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, সবটা খুলে বল। বাবার এরকম কড়া প্রশ্ন শুনে মমিনা বুঝে যায় যে বাড়িতে আমি এখনো কিছু জানাইনি। তাই মমিনা মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে এবং যখনই বলতে যাবে তখনই দেখে ফেলে নাবিলকে। নাবিলকে দেখার সাথে সাথে মমিনা আচমকা বলে ওঠে, সে কি আঙ্কেল, এখনো আপনাদেরকে জানাইনি বিষয়টা? ওই যে ওই চেয়ারে বসে থাকা ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আপনাদের মেয়ের নিঝুমের হাজবেন্ড এবং ওর নাম হচ্ছে নাবিল। ছেলেটা বদমেজাজি, রাগী, খুবই খারাপ। ওই ছেলেটা জোরপূর্বকভাবে নিঝুমকে বিয়ে করেছে। আমাদের কিডন্যাপ করে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যায়। সেটা ছিল সমুদ্র এলাকা। সেখানে ওই বদমাইশটা নিঝুমকে জোর করে বিয়ে করে। আর হ্যাঁ, সে অনেক বড় একজন গ্যাংস্টার। নিঝুম চুপচাপ দাঁড়িয়ে আছে। নাবিল তো মাথা নিচু করে ফেলেছে, কেননা তার সবকিছু গোপন কথা বলে দিচ্ছে মমিনা। তাই চিন্তিত মমিন আবার বলে ওঠে, ওই ছেলেটা হেলিকপ্টার করে তার কিছু ছেলে পেলে ও কাজে নিয়ে জোরপূর্বকভাবে ওইখানে ভয় দেখিয়ে বিয়ে করে নেয় নিঝুমকে। তারপর কি হয়েছে আমি আর জানি না। আর আজকে সকালে আন্টি আমাকে ফোন করে হাসপাতালে আসতে বললেন। আর এসে যা দেখলাম তা তো আপনারা সবাই দেখলেন। মমিনার কথা শেষ হলেই সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুম ও নাবিলের দিকে। কিছু সময় কেটে যায়, তখনই পরপর বেশ কয়েকটা থাপ্পড়ের শব্দ পাওয়া যায়। হাসপাতালের কোণে তাকিয়ে দেখতে পাওয়া যায় হাসি বেগম তার ছেলে নাবিলকে বেশ কয়েকটা থাপ্পড় মেরেছে। জানোয়ারের বাচ্চা, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুই জোরপূর্বকভাবে ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিস। তুই বললে তো আমরা তোর সাথে ওর বিয়ে দিতাম। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে রং তামাশা দেখছে। যখনই হাসি বেগম মারতে যাবে নাবিলকে, তখনই পেছন থেকে মিনা বেগম লাঠিটা নিয়েই বলে ওঠে, ভাবি, এত রেগে যাচ্ছেন কেন? দেখছি কি হয়েছিল তাদের মাঝে। না ভাবি, থাকবে কেন? এই জানোয়ারের বাচ্চাটার এত সাহস হয় কি করে? তাকে যে শিক্ষা দিয়েছি আমি, সেই শিক্ষার অবাধ্য হয়ে সে এরকম কাজ করবে আমি ভাবতে পারিনি। ওকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। মা, তুই বল, তোর সাথে ও আর কি কি করেছে? অবশেষে যখন আন্টি আমাকে বলতে বলল তখন আমি সবার দিকে তাকিয়ে কেঁদে উঠলাম। তারপর মৃদু কণ্ঠে আমি বলতে শুরু করলাম যে আমি শুধু আমার বান্ধবীরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। সেইখানেই এই অমানুষটা একটা মানুষকে গুলি করেছিল। আমি সে সময় দেখে ফেলি। তারপর যা যা হয়েছে সব একসাথে বলতে শুরু করি। রাতে যে আমার সাথে পশুর মতো আচরণ করেছে সেটাও বলি। আমার শরীরে এত মারের চিহ্ন কেন সেটা বলি। এবং আমি যে আজকে হসপিটালের বেডে শুয়ে আছি এইটা ওই হারামিটার জন্য। আমার মুখে এরকম কথা শুনে সবাই ঘৃণা দৃষ্টিতে একবার তাকায় নাবিলের দিকে। নাবিল কি বলবে ভেবে পায় না। আমার মুখে এরকম কথা শুনে এবার আন্টি বলে ওঠে, মা, যেহেতু জানোয়ারের বাচ্চাটার সাথে বিয়ে হয়ে গেছে, যেহেতু যে তোকে অসুস্থ করেছে সেই তোকে সুস্থ করবে, এটাই আমার নির্দেশ। এই বলে আন্টি সহ হসপিটালে উপস্থিত থাকা সকলে বেরিয়ে যায়। কেউ নেই এখন, শুধু আমি, মমিনা আর নাবিল। আমি আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। মমিনা বলে উঠল,
দোস্ত তুই থাক, আমি গেলাম। আমি পরে এসে তোকে দেখে যাব। তোকে আমাদের মাঝে না পেয়ে কেন জানি না কলেজটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই দ্রুত সুস্থ হ। তারপর মমিনাও চলে যায়। পুরো রুমের ভেতর এখন শুধু দুজন। নাবিল গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে, চেয়ার টেনে বসে পড়ে বেডের সামনে। তারপর নাবিল বলে ওঠে, আসলে সরি, আমি তোকে এভাবে আঘাত করতে চাইনি। আসলে তুই তো আমার মাথাটা গরম করে দিয়েছিলি, যার কারণে তোকে আমি মারতে বাধ্য হলাম। তুই তো জানিস আমি আমার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তোকে বড্ড বেশি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসাটা বুঝলি না, তাই তোর সাথে এমনটা করতে বাধ্য হয়েছি। তুই চিন্তা করিস না, যেহেতু তুই আমার বিয়ে করা বউ, তাই তোর সকল ভালো মন্দ আমার দেখা দায়িত্ব। দ্রুত সুস্থ হয়ে নে, আমরা হানিমুনে যাব, তুই যেখানে যেতে চাইবি সেখানে যাব। নিঝুম কোনো কথা বলে না। কিছু সময় কেটে যায়। নাবিল অনেকক্ষণ থাকার পর বাইরে চলে আসে। রাত 9:05। শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা, আবছা আবছা ধোঁয়ায় আলো আর কুয়াশা মিলিত হয়ে হালকা অন্ধকার ছেয়ে গেছে পুরো এই রাতের পরিবেশটা। গাড়ির হেলমেটের লাইট জ্বালিয়ে পুরো একটা বাড়ির সামনে এসে গাড়ি বের করে নাবিল। তারপর নাবিল গাড়ির ভেতর থেকে বের হয়ে এসে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই বলে ওঠে জিলান, ভাই আপনি এসেছেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি এসেছেন, এবার তাহলে তার পেট থেকে কথা বের করতে হবে, কারণ আপনার 3rd ডিগ্রি আর আমাদের 3rd ডিগ্রি এক নয়। আমরা এত মারলাম, এত বুঝালাম, তবুও তার এক কথা। কথাটা শুনে এক রহস্যময় মুচকি হাসি দেয় ঠোঁটের নিচে নাবিল। নাবিল কোনো কিছু না বলে ভেতরে পা বাড়াতেই রুমের ভেতর প্রবেশ করে। রুমের ভেতর প্রবেশ করতেই যেন রুমটা থরথর করে কাঁদতে শুরু করে। রুমের ভেতর থাকা ফ্লোর এর উপরে ধুলোগুলো ঘুরতে থাকে। রাতের আধারে যে বাদুড়গুলো রুমের ভেতরে অন্ধকারে লুকিয়ে থাকতো, তারা যেন ভয়ে জালদা ভেদ করে রুমের বাইরে পালিয়ে যায় নিজেদের জান বাঁচিয়ে। পুরো রুমটা যেন নিস্তব্ধ আর নীরবতায় ছেয়ে গেছে। অবশেষে নাবিল বলে ওঠে, নাবিল কথাগুলো বলে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা লোকটির সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। পেছনে দাঁড়িয়ে আছে তার অসংখ্য ছেলেপেলে, তার পাশে দাঁড়িয়ে আছে জিলান অস্ত্র হাতে নিয়ে। নাবিলের সামনে ফুটন্ত গরম টকবকে পানির পাত্র রাখা হয়। নাবিল খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে কোনো কিছু না ভেবে খানিকটা কিছু পানি গ্লাসে করে নিয়ে ছেটা দেয় চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা লোকটির মুখে। হঠাৎ করে ছেলেটির মুখে গরম পানি পড়াতে ছেলেটি চমকে ওঠে চেয়ার থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেলে। জিলান ও তার লোকেরা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই ছেলেটিকে আবার সোজা করে বসায়। মুখটার দিকে তাকিয়েই যেন সবাই আটকে ওঠে, কেননা মুখে গরম টকবকে পানি ছেটানোর কারণে মুখে খানিকটা অংশ পুরো ছাই হয়ে গেছে, মুখটা পুরো ঝলসে গেছে, তাতেও যেন কেমন বিশ্রী ও ভয়ঙ্কর লাগছে। এটা দেখে হাসতে হাসতে বলে ওঠে নাবিল, কিরে, তোর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এখন কোথায় গেল? নাবিলের মুখে এরকম কথা শুনে কি বলবে, কোনো কিছু ভেবে পায় না সভাপতি। কারণ সভাপতির পুরো মুখটাই কম বেশি পুড়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় যা চামড়া পুড়ে ছাই হয়ে গেছে, যার কারণে বলতেও তার আত্মাটা কেঁপে উঠছে। তবুও গোঙাতে গোঙাতে কি যেন বলে, কিন্তু তার কথা শুনতে পায় না কেউ। অবশেষে নাবিল আবার বলে ওঠে, কিরে, প্রথম ডোজ দিতেই তুই কাবু হয়ে গেলি? তাহলে বাকি ডোজগুলো তোর ওপরে প্রয়োগ করলে তো তুই বেঁচে থেকেও লাশ হয়ে যাবি। নাবিল কথাগুলো বলছে আর উচ্চ স্বরে হাসে। তার হাসিটা যেন পুরো বিল্ডিংটা থরথর করে কাঁপছে। নাবিলের এরকম হাসিতে তার পুরো গ্যাং হু করে হাসতে থাকে। এদিকে আমি একা আছি। সন্ধ্যায় আমার বাবা মা ও আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে। বড় ভাবি এসেছিল ও আমার ননদ এসেছিল। আমি তাদের চলে যেতে বলাতে তারা সবাই চলে যায়। আমি একা একা শুয়ে আছি। এদিকে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে, কি করব ভেবে পাই না। তবু চুপটি করে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকলাম। ওদিকে কিরে, তুই মসজিদের সভাপতি ছিলি, আর সেখানে বরাদ্দ আসলে তুই সেগুলো নিজের আয়ত্তে করে নিস? এটাকে কি বানিয়েছিস? কথাগুলো বলছে আর চেয়ারের সাথে সেই সভাপতির ছেলেটির লাঠি দিয়ে গুঁতা দিচ্ছে পেটে। আর কথাগুলো বলছে। অবশেষে সভাপতি ছেলেটি গোঙাতে গোঙাতে বলে ওঠে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর বেঁচে থাকতে কোনোদিন কারো হক
মেরে খাবো না, তবুও আমাকে আমার জানটা ফিরিয়ে দিন। সভাপতির এই রকম করুণ অবস্থা দেখে উপস্থিত থাকা নাবিলের দলের ছেলেরা ভয়ে জড়সড় হয়ে গেছে একদল বেঁধে। নাবিল তার বক্স থেকে একটা ধারালো কেচি বের করে, তারপর কাঁচিটা সভাপতির সামনে রাখে। সভাপতি এটা দেখে হিসু করে ফেলে। সভাপতির এরকম করুণ অবস্থা দেখে এবং নাবিল বলে ওঠে, কিরে, এইটুকুতে তোর এই অবস্থা? ভাই, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। জীবনে থাকতে আর কোনো দিন বেহালাল টাকা অথবা কারো হক মেরে খাবো না। সভাপতির এরকম করুণ অবস্থা দেখে অবশেষে নাবিল কিছু না বলে চেয়ারে বসে পড়ে। তারপর বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজে নিজে কি যেন ভাবে, গুনগুন করে কি যেন বলে ওঠে। পরিশেষে বেশ কিছু সময় কেটে যায়। অপেক্ষার প্রহর কেটে দিন ঘনিয়ে সময় এগিয়ে রাত্রি নিঝুম হয়ে মধ্যরাতে এক আধারে ছেয়ে গেছে অন্ধকার। সবাই তাকিয়ে আছে, অপেক্ষা কমছে কখন উত্তর দেবে নাবিল, তার রায় ফয়সালা করবে সবার সামনে। পরিশেষে অপেক্ষার প্রহর শেষ করে নাবিল আবার বলে ওঠে, ওকে, ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, যেহেতু তুমি আমার আল্লাহর ওয়াস্তে মাপ চাইছিস। আল্লাহ বলেছে যে ব্যক্তি মাপ চায় তাকে মাফ করে দেওয়া উচিত, তাহলে মন শান্ত থাকে এবং প্রশান্তিতে ভরে ওঠে। তাই তোকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি শুনি তাহলে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। জবাই করার পরে যেভাবেই গলা কাটা মুরগির ছটফট করে সেভাবে তুই তোর প্রাণটা হারাবি। এখান থেকে যা। তারপর চেয়ার থেকে হাত পা বাঁধন খুলে দেওয়া হয়। সভাপতির চোখে একটা কালো রুমাল বেঁধে দিয়ে সেই গোপন আস্তানা থেকে বের করে এনে রাস্তার অন্ধকারে ছেড়ে দেয়। সভাপতি ভয়ে এদিক ওদিক যেতে পারছে না বলে সভাপতি বাড়িতে পৌঁছে দিয়ে যায় ছেলেরা। তারপর নাবিল ঘড়ির দিকে তাকিয়ে অবাক, কেননা রাত 11:30 বেজে গেছে। এদিকে হসপিটালে এখনও একা আছে নিঝুম। বেশ চিন্তা হচ্ছে নাবিলের। হাজার হলেও যত মারুক কাটুক ঘৃণা করুক, ভালোবাসার মানুষ বলে কথা। তাই দ্রুত আর এক মুহূর্ত দেরি না করে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি প্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ড্রাইভিং করছে জিলান আর তার পাশে বসে আছে নাবিল। হঠাৎ করে নাবিলের ফোন আসে। ফোনের ওপাশ থেকে হাসি বেগম বলে ওঠে, কি রে, কোথায় তুই? আমরা হসপিটাল থেকে সে কখন বেরিয়েছি। তুই কি এখনো হসপিটালে যাসনি নাকি বাইরে আছিস? আমার শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে নাবিল চমকে যায়। সে ভাবতে পারেনি যে হসপিটালে আমি একা আছি, তাই সে দ্রুত রেগে গিয়ে চটপটি বলে ওঠে, কি নিজম হসপিটালে একা আছে আর তোমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছো, অথচ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? আমি একটা কাজে আটকে গেছি, এইমাত্র যাচ্ছি, সবে রওনা দিলাম। ও মাই গড, তোমরা না কি যে করো। আর কোনো কথা না বলে দ্রুত ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। দ্রুত ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে নিয়ে আসে হসপিটালে। তারপর নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে বলে। ভেতরে প্রবেশ করে কেবিনের মধ্যে প্রবেশ করে দেখে শুয়ে আছে বেডে নিঝুম। কি সুন্দরী, মায়াবতী, রূপবতী অনুভূতি লাগছে মেয়েটিকে। নাবিল বেডের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আস্তে করে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, নিঝুম, কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছো, প্লিজ এখন উঠে কিছু খেয়ে নাও, না হলে শরীরটা আরও খারাপ করবে। তারপর তোমাকে ওষুধ খেতে হবে, না হলে মা আমাকে আর আস্ত রাখবে না। খাওয়া দাওয়া করে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো প্লিজ। হঠাৎ করে মাথায় কারোর আলতো ছোঁয়া পেয়ে এবং কারোর ডাকায় চিৎকার শুনতে পেয়ে মিটমিট করে চোখ খোলে নিঝুম। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। যখনই চোখটা বন্ধ করতে যাবে তখনই আবার শুনতে পায়, নিঝুম ওঠো আর এগুলো খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো তোমাকে। নাবিলের গলার আওয়াজ শুনতে পেয়ে তাকায় সেদিকে। দেখে তার সামনে স্বয়ং নাবিল বসে আছে। নাবিলকে দেখে যখনই উঠতে যাবে নিঝুম উঠতে পারে না। তখন নাবিল নিঝুমকে উঠিয়ে দিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় আর বলে ওঠে, এই নাও তোমার ফেভারিট বিরিয়ানি, এগুলো খেয়ে, আর এখানে ওষুধগুলো রাখা আছে, খেয়ে নাও। আমি না খেয়ে মরে যাব, তবুও তোর মতো একটা অমানুষের হাতে কোনো রকম খাবার খাবো না। তাই আমাকে জোর না করে নিজের খাবার নিজে গিলে খাবারটা অযথা নষ্ট হবে না। নিঝুমের এরকম রাগী কণ্ঠে কথা বলা দেখে অবাক হয়েছে নাবিল, কেননা আজ পর্যন্ত নাবিলের চোখে চোখ রেখে কথা বলার সাহস করেনি কেউ। নাবিল নিঝুমকে অনেক বোঝাতে থাকে, কিন্তু সে কোনোভাবেই খাবে না তার কথায়। সে অটল। ঠিক তারই কিছু মুহূর্তে পর হাসি বেগম ফোন করে নাবিলের ফোন রিসিভ করতে হাসি বেগম বলে ওঠে, কি রে,
তুই এখনো বাইরে আছিস নাকি হসপিটালে ভেতরে গেছিস? আমি তোমাকে ফোন দিচ্ছি কিন্তু সে ফোন ধরছে না। আমি এখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাঁড়া, তোর হচ্ছে আজকে। নাবিল তার মায়ের মুখে হসপিটালে আসছে কথাটা শুনে বেশ ঘাবড়ে যায়। কি বলবে কোনো কিছু ভেবে পায় না। অবশেষে নাবিল অনেক কিছু ভেবে বলে ওঠে মৃদু কণ্ঠে, মা, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পৌঁছে গেছি, সাথে করে খাবারও নিয়ে এসেছি। কিন্তু নিঝুম কোনো মতেই খাবারগুলো খাচ্ছে না। এতে আমি কি করতে পারি বলো? নাবিল পৌঁছে গেছে খাবার নিয়ে, কিন্তু নিঝুম খাচ্ছে না। কথাটা শুনে হাসি বেগম রেগে যায়। হাসি বেগম নাবিলকে রাগী কণ্ঠে কিছু কথা শুনিয়ে দিয়ে বলে ওঠে, ওকে ফোনটা দাও দ্রুত, আমি ওর সাথে কথা বলবো। তোর সাথে পরে কথা বলছি। নিশ্চয় তুই ওর সাথে কিছু করেছিস, তাই সে এরকম করছে। ওকে ফোনটা দে দ্রুত, আমি ওর সাথে কথা বল। ফোনের ওপাশ থেকে এতক্ষণ কথাগুলো বলছিলেন হাসি বেগম। নিঝুম এতক্ষণ ফোনের ওপাশে থাকা ব্যক্তি অর্থাৎ তার শাশুড়ি মায়ের কথাগুলো শুনছিল। নাবিল আর কোনো কিছু না ভেবে না বুঝে ফোনটা এগিয়ে দেয় নিঝুমের দিকে। নিঝুম ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন মা আপনি? ভাইয়া ভাবি আমার আদরের ননদ বাবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরকাতু। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ মা, আমিও ভালো আছি। এ কথা বলার পরে আমার শাশুড়ি মা কেমন যেন রেগে গেলেন। কথাগুলো কেমন যেন ঝাঁঝালো কণ্ঠে শোনা যাচ্ছে। আমি আর কিছু বলতে যাব তার আগেই আমার শাশুড়ি মা কর্কশ গলায় আমাকে বলে ওঠে, আমি জানি নাবিল তোমার সাথে অনেক খারাপ করেছে, কিন্তু ও এই মুহূর্তে তোমার জন্য খাবার নিয়ে গেছে। ওগুলো খাও। যদি আমি শুনি তুমি না খেয়েছো, তাহলে এই মুহূর্তে আমি গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার শাশুড়ি মায়ের মুখে রাত 12টার দিকে হাসপাতালে আসার কথা শুনে আমি কি করব ভেবে পাই না। অবশেষে শাশুড়ি মায়ের জোরাজুরি এবং ওনার ভালোবাসায় জর্জরিত হয়ে গিয়ে আমি পরিশেষে নাবিলের নিয়ে আসা খাবারগুলো খেতে চাইলাম। তারপর নাবিল বিরিয়ানির প্যাকেটগুলো এক এক করে সাজাতে শুরু করলো। আমার শাশুড়ি মা ফোনের ওপাশ থেকে বলল যেন তাকে আমি ভিডিও কল করি। শাশুড়ি মায়ের কথা মতো আমি তাকে ভিডিও কল করলাম। তারপর শাশুড়ি মা যেটা বললেন তাতে তো আমি একেবারে শেষ। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার মেয়েটা ওখানে না খেয়ে আছে, আর তুই ওখানে দাঁড়িয়ে আছিস। খাবারগুলো ওকে খাইয়ে দে নিজের হাতে। যতক্ষণ না ওর পেট ভরছে ততক্ষণ তুই ওকে খাইয়ে দিবি। এটাই তোর শাস্তি। মায়ের মুখে এ কথা শুনে আমি অবাক। এটা আমার কেমন ইচ্ছে করলো? নাবিল কিছু বলতে যাবে তার আগেই আমার দিকে তাকাতে দেখে তার চোখ দুটো রক্তবর্ণ লাল আভা আকৃতি করে তাকিয়ে আছে ড্যাব ড্যাব চোখে। এটা দেখে সে ভয়ে কোনো কিছু বলতে পারে না, তবুও ভয় বলে ওঠে, এটা কি বলছো মা? আমি খাইয়ে দেব কি করে? আর আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। আমি নিজেই ঠিক করে খেতে পারি না, তো অন্যকে খাওয়াবো কি করে? নাবিলের মুখে এ কথা শুনে আমি তো পুরাই অবাক। এত বড় ছেলে এখনও নাকি নিজের হাতে খেতে পারে না, কিন্তু আমার শাশুড়ির মাঝে নাছোড়বান্দা, কোনো মতেই সে শুনবে না। অবশেষে হার মানতে হলো নাবিলকে। তারপর নাবিল কোনো কিছুর উপায় না পেয়ে আমাকে খাইয়ে দিতে থাকলো শাশুড়ি মায়ের সামনে, অর্থাৎ ভিডিও কলের সামনে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম কোনো মতে। তারপর নাবিল আমাকে এক এক করে সবগুলো ওষুধ খাইয়ে দিয়ে বেরিয়ে দেয়। তারপর শাশুড়ি মা আরও যা যা বলল তাতে তো আমি সহ নাবিল লজ্জায় মরে যাই অবস্থা। কেননা দেখ নাবিল, তুই আর আসবি কেন? তুই নিঝুমের পাশে শুয়ে পড়, যেহেতু এখানে আর কোনো বেড নেই। আবার কাল সকালে আসি, তোদের দুজনকে নিয়ে চলে আসব। আর ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি যদি শুনেছি তুই ওর সাথে কোনো বেয়াদবি করেছিস, তাহলে তোর খবর আছে। তারপর নাবিল আর কোনো কিছুর উপায় না পেয়ে বেডের উপর এসে আমার পাশে শুয়ে পড়ে। শাশুড়ি মা ফোন কেটে দিতেই দুজন দুদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি নাবিল আমাকে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তার বুকের মাঝে, আর আমি আমার মাথাটা তার বুকের মাঝে নিয়ে খামচে ধরে আছি। নাবিলকে এটা দেখে আমি
নাবিলের কাছ থেকে সরে আসতে চাচ্ছি, কিন্তু নাছোড়বান্দা নাবিল আমাকে ছাড়ছেই না। বাধ্য হয়ে আবার আগের মতোই তার বুকে ঘুমিয়ে পড়তে হলো। তারপর তারা আবার ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের সবাই এসেছে, দুজন দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে সবাই হু হু করে হেসে ওঠে। তারপর হসপিটালে ডাক্তার এসে বলে ভালো করে চিকিৎসা ও ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে রোগী দ্রুত সুস্থ হবে। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে যেতে পারবে। কিছু সময় অতিক্রম করে চলে আসেন নাবিলদের বাড়িতে। সেখানে এসে হাসি বেগম নাবিলকে হুকুম দেয় নিঝুমকে যেন কোলে করে নিয়ে যায় তার বেডরুমে। আগে ছিল বন্ধু, এখন হয়েছে বেআই বেন। নাবিলা নিঝুম ওপরে চলে যায়, বাকি সদস্যরা সবাই গল্পগুজব করতে বসে যায়। নাবিল নিঝুমকে খাটের ওপর শুয়ে দিয়ে পাতলা একটা কাঁথা টেনে দেয়। দেখতে দেখতে হাসি ঠাট্টার মধ্যে 1 সপ্তাহ কেটে যায়। এর মধ্যে নাবিল অনেকবার রাতের আধারে অন্ধকারে শীতের কুয়াশাতে মুখে মাস্ক লাগিয়ে, মুখে কপালের মানটি টুপি লাগিয়ে কালো রাতের আধারে হারিয়ে গিয়ে অসংখ্য মানুষকে তাদের পাপের শাস্তি দিয়ে আবার চলে আসে। এই 1 সপ্তাহে নাবিল নিঝুম এর অসংখ্য যত্ন সেবা করেছে, আগলে রেখেছে। নিঝুমকে নাবিল এত কেয়ার করাতে নিঝুম একটু নাবিলের মায়ায় পড়ে গেছে। আজকে অনেক দিন পর ভার্সিটিতে যাচ্ছে নাবিল ও নিঝুম, একসাথে একই স্মার্ট কার গাড়িতে। তারপর নাবিল ও নিঝুম গাড়ি থেকে নেমে নিঝুম চলে যায় তার বান্ধবীদের কাছে, আর নাবিল চলে যায় তার বন্ধুদের কাছে আড্ডা দিতে। মুমিনা এরই মধ্যে অনেকবার নাবিলের বাড়িতে গিয়েছে নিঝুমকে দেখতে। সবাই আড্ডা দিচ্ছে, যে যার মতো করে কলেজের ক্যাম্পাসে বসে আর বাদাম খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। হঠাৎ করে ক্যাম্পাসে কিছুক্ষণ পর কলেজের গেট দিয়ে 3টি বাইক প্রবেশ করে। বাইকগুলো বেশ দামি, একটা বাইকের দাম 8 থেকে 10 লক্ষ টাকা হবে হয়তো। গাড়ি থেকে নেমে সবগুলো চলে যায় নিঝুমের কাছে। এদিকে সবটাই দেখছিল নাবিল। তারপর নিঝুমের পাশে রাজ নামের একটি ছেলে বসে। ছেলেটি নিঝুমের হাত ধরে যখনই কিছু বলতে যাবে তার আগেই মাথার মধ্যে কপালে মাঝ বরাবর মারে এক লাথি। লাথি খেয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে রাজ নামের ছেলেটি। সবাই হা করে তাকিয়ে আছে সেই দিকে। লাথি কে মেরেছে সবাই সেটা খুঁজতে থাকে। অবশেষে সবাই দেখতে পারে তাদের সামনে স্বয়ং নাবিল দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ব্যথা নিয়ে রাজ নামের ছেলেটি মাটি থেকে উঠে দাঁড়ায়। তারপর নাবিলের সামনে এসে রাজ নামের ছেলেটি বলে ওঠে, কে রে তুই? আমাকে মারার সাহস কোথায় পেলি? তোর কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলবো বেটা। আমার পাওয়ার কতটা জানিস? তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর তো সাহস কম না বেটা। রাজের মুখে এই কথা শুনে নাবিল আরো রেগে যায়, আর কোনো কথা ছাড়াই বেশ কয়েকটা থাপ্পড় মারে রাজের গালে। এবার তারা বেশ খেপে যায়। হঠাৎ করে 2 দলের মধ্যে সাঙ্গপাঙ্গ। তখনই নাবিল বলে ওঠে, শালা কুত্তা, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া? তোকে কে বাঁচায় আমিও দেখতে চাই, তোর কোন বাপ আছে? সবাই অবাক। নাবিলের স্ত্রী নিঝুম কথাটা শুনে। নিঝুম ভাবতে পারেনি যে নাবিল এইভাবে সবার সামনে কথাটা বলবে। তখনই অবাক হয়ে রাজ নিঝুমের দিকে তাকায় আর হাসতে হাসতে বলে ওঠে, তোর স্ত্রী হোক বা বউ হোক বা তোর বোন হোক, সে আমার গার্লফ্রেন্ড। আর আমার গার্লফ্রেন্ডকে শুধু শরীরে নয়, যেখানে ইচ্ছা সেখানে স্পর্শ করতে পারে। আমি ওর কোথায় কোথায় হাত দিই, তাহলে তুই দেখ। এই বলে রাজ নামের ছেলেটি নিঝুমের বুকের দিকে হাত বাড়ায়। বুকের ওপর থেকে ওড়নাটা যখনই সরাতে যাবে তখনই এই মরমর করে কারো হাত ভাঙার শব্দে পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। নিঝুম তো চমকে গিয়েছে, কারণ রাজ নামের ছেলেটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর রাজের বন্ধুগুলো এসে নাবিলের সাথে মারামারি করতে থাকে। কারো হাত ভেঙেছে তো কারো পা ভেঙেছে। নিঝুম নাবিলাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু থামাতে পারছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে পরপর 3টে থাপ্পড় মারে নাবিলকে। থাপ্পড়ে পুরো মাঠটা শান্ত হয়ে যায়। নাবিল আর কোনো কিছু না বলে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজের প্রিন্সিপাল এসে পুরো বিষয়টা জানতে চায়। অতঃপর সবটা খুলে বলে। এটার বিচার হবেই বলে প্রিন্সিপাল চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় ক্যাম্পাসের সময়। যে যার মতো করে কলেজ ক্যাম্পাস থেকে বাসের উদ্দেশ্যে রওনা দেয়। নিঝুমও চলে যায় নাবিলদের বাড়িতে। অতঃপর কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে যায়। দেখতে দেখতে সময় কেটে যায়, কিন্তু নাবিল এখনও বাড়িতে আসেনি। বাড়ির সবাই অপেক্ষা করছে নাবিলের জন্য। অতঃপর কলেজ ক্যাম্পাসে কি হয়েছে নিঝুম সবটাই খুলে বলে সবাইকে। হাসি বেগম এবং নাবিলের বাবা মা বেশ রেগে যায় নাবিলের উপর। সাথে তার বড় ভাই ও ভাবি বোনও আছে। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে নাবিলের জন্য। দেখতে দেখতে রাত 12টা বেজে 1টা বেজে যায়। নিঝুম সবাইকে খাবার খাইয়ে দিয়ে যে যার মতো করে তাদের রুমে পাঠিয়ে দেয়। ড্রয়িং রুমে অপেক্ষা করছে নিঝুম ও তার বড় ভাইয়ের স্ত্রী। 1টা বাজে 15 মিনিট। হঠাৎ করে ঘরের কলিং বেল বেজে ওঠে। নিঝুম দৌড়ে গিয়ে খুলে দেখতে পায় নাবিল দাঁড়িয়ে আছে। হাঁটুগুলো কাঁপছে, যেন নিজের ওপর নিজেরে
কন্ট্রোলই নেই। অতঃপর মাতাল কণ্ঠে বলে ওঠে নাবিল। শালি, তোর সাহস কি করে হয় আমারও দরজা আটকানোর? সরে যা বলছি, না হলে কানের নিচে মারবো 2 চর। নাবিলের মুখে এইরকম কথা শুনে আমি চমকে যাই। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখতে পাই নাবিল ড্রিঙ্ক করে এসেছে। ভাবির সাথে ছিল। ভাবি নাবিলকে ড্রিঙ্ক করতে দেখে বলে ওঠে, নাবিল, তুমি ড্রিঙ্কস করেছো? তুমি জানো না মা তোমার জন্য কতটা টেনশন করে? আর বাবা যদি জানতে পারে তুমি ড্রিঙ্কস করেছো, তাহলে তো তোমাকে মেরেই ফেলবে। তার উপর তোমার ভাইয়াও বাড়িতে এসেছে। নাবিল তার ভাবির মুখে এরকম কথা শুনে হাসতে থাকে। আসলেই মদ খাওয়ার ফলে সে পুরো মাতাল হয়ে গেছে। নাবিল কি বলবে কোনো কিছু ভেবে পায় না। রাত 1টায় বাড়ি ফিরে এসেছে। বাড়িটা হালকা আলোয় আলোকিত করে আছে। হঠাৎ করে ড্রয়িং রুমের বাতিগুলো জ্বলে ওঠে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার বাবা মা ও তার ভাই এসেছে। এটা দেখে তার বড় ভাইয়ের স্ত্রী বলে ওঠে, মা বাবার বোন, তোমরা এখানে কি করছো? তোমাদের এত রাত জাগতে কে বলেছে? মা, তুমি যদি রাত জাগো তাহলে তোমার শরীর খারাপ করবে। নাবিল চলে এসেছে, ওকে খাবার খাইয়ে আমরা যে যার মতো রুমে চলে যাচ্ছি। ভাবির মুখে এরকম কথা শুনে আমার শাশুড়ি মা বেশ রেগে যায়। সিঁড়ি থেকে নেমে এসে বেশ কয়েকটি থাপ্পড় মারে নাবিলের গালে। এতগুলো থাপ্পড় খাওয়ার পরও নাবিলের হুঁশ ফেরে না। নাবিল মাতাল কণ্ঠে বলে ওঠে, মারো আমাকে, সবাই মারো, আরও বেশি করে মারো। শুধু মায়ের খাওয়ার জন্যই বাড়িতে এসেছি। চলে যাব, থাকবো না এই বাড়িতে। কথাগুলো বলে চলে যায় নাবিল। অতঃপর সবাই কেউ কোনো কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে ছেলেটা এমন হয়ে গেল কি করে, কেন সে এমন করছে। নিজুম সবাইকে যে যার রুমে চলে যেতে বলে। আর নাবিলের ব্যাপারটা সে নিজে দেখছে বলে চলে যায় নাবিলের কাছে। দেখতে দেখতে রাত 2টা বেজে যায়। নাবিল রুমে গিয়ে খাটের ওপরে শরীরটা এড়িয়ে দেয়। অতঃপর কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে নিঝুম। নিঝুম রুমের ভেতর ঢুকে নাবিলকে ভালোভাবে শুয়ে দেয়। দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। তখন কোনো উপায় না পেয়ে নাবিলের পাশে শুয়ে পড়ে। নাবিলের শরীর থেকে প্রচুর মদের গন্ধ বেরোচ্ছে। নিঝুমের বেশ অস্বস্তি হচ্ছে। তাই নিঝুম বিছানা থেকে উঠে নাবিলের পোশাক পাল্টে দিয়ে অন্য পোশাক পরিয়ে দেয়। অতঃপর তারা দুজনেই ঘুমিয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে নাবিলের ঘুম ভেঙে যায়। নাবিলের ঘুম থেকে উঠে দেখতে পায় তার মাথাটা বেশ ছিমছিম করছে। বিছানা থেকে উঠতে তার বেশ মাথাটা ধরেছে। হঠাৎ করে তার মনে হলো সে কাল রাতে সবার সাথে কী ব্যবহার করেছে। অবশেষে নিজের দিকে ভালোভাবে খেয়াল করে দেখে কালকে রাতের পোশাকগুলো চেঞ্জ করা হয়েছে। এখন কোনো মতে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে যায়। এদিকে নিঝুমও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যায়। এইভাবেই কাটছে তাদের দিনকাল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এদিকে নিঝুম ও নাবিলের সাথে অনেক চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু নাবিল কোনো মতেই পরিবারের সাথে কোনো কথাই বলে না। আজ বেশ সেজে গুজে রুমের মধ্যে বসে আছে নিঝুম, কিন্তু কেন সেজেছে সে নিজেও জানে না। দেখতে দেখতে রাত প্রায় শেষের দিকে। নাবিল বাড়ি ফিরে না। পরের দিন সকালে নাবিল বাড়িতে ফিরে আসে। খাওয়া দাওয়া করে একাই বেরিয়ে পড়ে তাদের ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে নিঝুমও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেখানেও নিঝুম নাবিলকে দেখতে পায় না। নাবিলকে পুরো ভার্সিটি খুঁজে কিন্তু কোথাও পায় না। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। নিঝুম বাড়িতে চলে আসে। অতঃপর বড় ভাবিকে বলে ওঠে, ভাবি নাবিল কি বাড়িতে ফিরেছে? সে রাত থেকে বাড়িতে আসেনি। ভার্সিটিতেও জানি ওর ফোন বন্ধ। কোথায় গেছে আমাকে কোনো কিছু বলে যায়নি। তোমাকে বা বাড়ির কাউকে সে কোথায় নিয়ে গেছে বলেছে কি, বা কোনো যোগাযোগ করেছে তোমাদের সাথে? আমি কথা বলাতে ভাবি যেন বেশ অবাক হয়। ভাবির মুখে প্রতিচ্ছবি দেখেই বোঝা যায় ভাবি বেশ অবাকই হয়েছে আমার কথাতে। ভাবি কিছু বলতে যাবে তার আগেই আমি শাশুড়ি মা চলে এসে রান্নাঘরে, তাই আমি চুপ হয়ে যাই। ভাবি মাকে চা দেয়, তারপর মা চলে যায়। তারপর ভাবি আমাকে হালকা কাছে টেনে নিয়ে এসে বলে ওঠে, না তো, আমাকে তো কোনো কিছু বলেনি। তোমার সাথে সে যোগাযোগ করেনি। আবার সে রাত থেকে বাসায়ও ফেরেনি। সে তো আমাদের টেনশনে ফেলে দিল। ও আবার নিজের কোনো ক্ষতি করেনি তো। সে কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসে। জানি না সে আবার নিজের সাথে কী বা করছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে বড় ভাবি বাড়ির সবার জন্য খাবার রেডি করতে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে নিজে খাবার খেতে চলে আসি। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাত 11টায় যে যার মতো ডিনার করে চলে যায়, কিন্তু এখনও নাবিল ফেরেনি। 11টা 20 মিনিটে বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দিতেই বাড়ির ভেতরে প্রবেশ করে। আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। আমিও তার পিছু পিছু রুমে যাই। দেখি সে বাথরুমে ফ্রেশ হতে চলে গেছে। বাথরুম থেকে বের হয়ে আমার সামনে নিজের কাপড় চেঞ্জ করে। এটা দেখে আমি বলে উঠি, ছি,
লজ্জা শরমের মাথা খেয়েছে যে একটা মেয়ের সামনে নিজের কাপড় চেঞ্জ করছে। নিজের লজ্জা না করলেও আমার তো লজ্জা হয় নাকি? আমার মুখে এরকম কথা শুনে নাবিল এবার ঘাড় ঘুরিয়ে আমার সামনে দাঁড়ায়। সামনে তাকাতেই আমার চোখ ছানা বড়া, কেননা যা দেখলাম তাতে তো আমার জ্ঞান হারাবার অবস্থা। আমার কথা শুনে এবার নাবিল বলে ওঠে, আমার রুমে আমি যা ইচ্ছে তাই করতে পারি। কারো থাকার হলে থাকবে, না হলে ঘরের দরজা খোলা আছে, চলে যেতে পারে। আমি কাউকে ধরে রাখিনি। আমি ভুল করেছিলাম, আর সেই ভুলটা সংশোধন আমি করতে পারি। এই কথাগুলো বলে নাবিল পোশাকগুলো পরে নেয়। তারপর একটা ভিডিও বের করে ওপেন করে ধরি। আমার সঙ্গে ভিডিওটা দেখে তো আমি পুরো অবাক। চোখ থেকে নিজের অজান্তেই চোখের কোণের দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বিছানায় ধপ করে বসে পড়ি আমি। তারপর নাবিল বলে ওঠে, কি এই হলো তোমার ভালোবাসার নমুনা? সেদিন তুই এই জন্য আমাকে থাপ্পড় মেরেছিলি না? দেখ, তুই আমাকে থাপ্পড় মেরেছিলি না শুধুমাত্র এই জন্য তোকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুই তোর ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবি। আমি উকিলের কাছে গিয়েছিলাম, কালকে পেপার চলে আসবে, আমি সই করে দেব, তুইও সই করে দিস। 3 মাস পর আমার আলাদা হয়ে যাবে। গুড বাই। এই বলে নাবিল আর কোনো কথা না বলে কাঁথা ও বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ে। নিঝুম এখন কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এইভাবেই তিনটা দিন কেটে যায়। দুজন দুজনের সাথে কেউ কোনো কথাই বলে না। এরই মধ্যে নিঝুম অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নাবিল এখন কাউকেই পাত্তা দেয় না। তবে হ্যাঁ, নাবিল এখনও নিঝুমকে পছন্দ করে, ভালোবাসে, সেটা প্রকাশ করে না। সে এর মধ্যে অনেকগুলো মার্ডারও করেছে, শুধু শহর নয় বরং জেলায়, উপজেলায়, ডিস্ট্রিক্টে, ইউনিয়নে, গ্রাম, খাল, বিলে, নদীর ঘাটে সব জায়গায় লাশের বন্যা ছড়িয়ে দিয়েছে। রাগের বশবর্তী হয়ে এর আগে সে সবাইকে কম বেশি ছেড়ে দিত, কিন্তু ওই ঘটনার পর থেকে যাকে পায় তাকেই মেরে ফেলে। আজকে নাবিল অনেক তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে এবং বেশ আজকে হাসি খুশি সবার সাথে একসাথে খাবার খেয়ে চলে যায় নিজের রুমে। প্রতিদিনের মতো বিছানা নিচে করে শুয়ে পড়ে একটা চাদর দিয়ে। কিছুক্ষণ নিঝুম কোনো কিছু বলতে গিয়েও বলতে পারে না। হঠাৎ করে ফোন আসে। নাবিল বলে ওঠে, মালগুলোকে সময় মতো ডেলিভারি করে দিবি। প্রায় 700 কোটি টাকার মাল আছে, সেখানে কোনো কিছু যেন বিপদ না করে। তারপর ফোন কেটে দেয় নাবিল। এইদিকে আমি একা একা থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আর কোনো কিছু না ভেবে আমিও নিচে শুয়ে পড়ি নাবিলের পাশে। তারপর নাবিলকে জড়িয়ে ধরি। নাবিল সরিয়ে দিল আমায়। আমি তাকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে উঠি, এতদিন তুই তোর ইচ্ছায় আমাকে ভোগ করেছিস, আর আজ তুই আমার ইচ্ছায় করবি। এই বলে আমি ওই দিনের মতো নিজে থেকে নাবিলের কাছে নিজেকে সঁপে দিই। তারপর নিঝুম ইচ্ছে করেই হারিয়ে যেতে থাকে নাবিলের পুরো বিচরণে। নাবিল নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কে এই মুহূর্তে এরকম পরিস্থিতি হইতে নিজেকে গুটিয়ে নিতে পারে? তাই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নাবিলও হারিয়ে যেতে থাকে নিঝুম এবং পুরো বিচরণে। ভালোবাসার চাদরে, অন্ধকারের পূর্ণিমায় ভালোবাসার চাঁদনি দেশের চাদরে হারিয়ে যেতে থাকে দুজন। ভালোবেসে হারিয়ে যায় তারা গভীর সাগরের সমতল ভূমিতে। দেখতে দেখতে ফজরের ওয়াক্তে আজান দেয়। চারিদিকে কিচিরমিচির পাখির কোলাহল, যানবাহনের ভীষণ শব্দ। ধীরে ধীরে মানুষের চলাচল, হাঁটাহাঁটি পরিবেশটা মুহূর্তেই একেবারে পরিবর্তন করে তোলে। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। শরীরটা কেমন যেন আজকে অন্যরকম অনুভব হচ্ছে। পরিবেশটাও কেমন যেন আমার কাছে বেশ ভালো লাগছে। চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বিছানা থেকে নামতেই নিজের দিকে তাকাতে তো আমি অবাক, কেননা আমার পরনে কোনো কিছুই নেই। বিছানার উপর থেকে চাদরটা টেনে কোনো মতে পেঁচিয়ে নিলাম নিজের সম্পদগুলোকে। তারপর ভালো করে খেয়াল করতেই আমার মনে পড়ে রাতের কথা, যে আমার সাথে কি হয়েছে বা আমি কি করেছি। দৌড়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে দেখি তো আমি অবাক, কেননা পুরো শরীরে লিপস্টিকের দাগ আর চুমুর দাগ। রাগ করব না হাসবো নিজে কোনো কিছু বুঝতে পারছি না। অবশেষে পাগলিটার দিকে একটা মুচকি হাসি দিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে। এদিকে নিঝুম এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর তারও ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতেই তার রাতের কথা মনে পড়ে যায়। তার লজ্জায় একটা মুচকি হাসি দিয়ে সেও ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরে ভাবিকে সাহায্য করতে আসে। তখনই তার ভাবি বলে ওঠে, কি রে নিজু, আজকে তো দেখলাম আমার দেবরটা তোমার সাথে কোনো রাগ করলো না। না হলে প্রতিদিন সকালে তার মেজাজ দেখতে হতো। আজকে কি এমন করলে যাতে তার মনটা এত হাসি খুশি?
ভাবি মুখে এ কথা শুনে আমি লজ্জায় পড়ে যাই। কি বলবো কিছু যেন বুঝতে পারি না, তবুও আমতা আমতা করে রাতের সব ঘটনা খুলে বলি। ভাবি এটা শুনে তো ফুফু করে উচ্চস্বরে হাসতে থাকে। ভাবির এরকম হাসিতে আমার বড় ননদ চলে আসে। আমার বড় ননদ জানতে চাইলে ভাবি তাকেও সব খুলে বলে। আমার বড় ননদ অর্থাৎ আমার আপুর সামনে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না। দৌড়ে নিজের রুমে চলে আসি আর নিচে যাইনি। অনেক কষ্টে নিচে গিয়ে সবার সামনে খাওয়া দাওয়া করে চলে আসি নিজের রুমে। কিন্তু এখনও আমি নাবিলের রাগটাকে ভাঙাতে পারিনি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে লেগে পড়ে। নিঝুমও কাজ করছে, নাবিল চলে গেছে অফিসে সেও কাজ করছে। হঠাৎ করে নাবিলের ফোন আসে। ফোন করেছে জিনাল কি বলছে শোনা যায় না। নাবিল বলে ওঠে, ঠিক আছে, এটা আমার দেশের সম্পদ। আমার দেশের সম্পদ আমি থাকতে বাইরের দেশ কখনো ভক্ষণ করতে পারবে না। সারাটা জীবন আমি সত্যের পথে থেকেছি, অসৎ লোকদের শাস্তি দিয়েছি, আর আজকেও আমি বীর সৈনিক হিসেবে আমার দেশে রক্ষা করব। শোনো, যেমন ওমরে ফারুক ইসলামের জন্য কঠোর ছিল, ঠিক আমিও ওমরে ফারুককে অনুসরণ করে এবং তার মতোই ইসলামের পক্ষে আমি কঠোর, এবং দেশের কোনো সম্পদ আমি লুট হতে দিব না। এতে আমার জীবন চলে গেলেও আমি ইসলামের ইতিহাস পড়েছি, কুরআন পড়েছি, আরও অনেক পড়ে ইসলাম থেকে আমি অনেক কিছু শিখেছি। তাই আমার ইসলাম থাকতে এই দেশ থেকে কেউ কোনো কিছু লড়াতে পারবে না। আজকেই হবে ওদের শেষ দিন। এই কথা বলেই ফোন কেটে দেয়। নাবিলের অফিসের ওপরে, হ্যাঁ 5তলা ভবনের ওপরে প্রায় 10 থেকে 15টি প্রাইভেট হেলিকপ্টার রাখা হয়েছে, যেগুলো সম্পূর্ণ প্রোটেকশন এবং বুলেট প্রুফ হেলিকপ্টার। সেগুলোর মাধ্যমে যে বিভিন্ন মিশনে যায় বেরিয়ে পড়ে তার দলকে নিয়ে মিশনের উদ্দেশ্যে, তার অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। জানে না সে আজও ফিরতে পারবে কিনা তার নিজের শহরে। এদিকে নিঝুমের হঠাৎ করে মাথা ঘুরে যায় কাজ করতে করতে। ভাবি এটা দেখে দ্রুত ধরে ফেলে, সোফায় বসিয়ে দেয় নিঝুমকে। বাড়ির সবাই দৌড়াদৌড়ি করে দ্রুত নিঝুমের বাবা মাকে ফোন করা হয়। তারা চলে আসে। মেয়ের অবস্থা দেখে কেঁদে ফেলেছে। তার বাবা মা ডাক্তারকে দ্রুত ফোন করে। ডাক্তার সাহেব চলে আসে, তারপর চেক আপ করেন। ডাক্তারের মুখে যা শুনে তাতে তো সবাই হা করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার বলে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এই কথা শুনে সবাই আনন্দিত হয়ে ওঠে। তারপর ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর নিঝুমের জ্ঞান ফিরে। নিঝুমকে সবটাই খুলে বলে। নিঝুম তো আত্মহারা খুশিতে এদিক ওদিক। নাবিল মিশনে নিজের জান প্রাণ লাগিয়ে দিয়েছে দেশের সম্পদ উদ্ধার করার জন্য। শত শত লাশ আকাশের উপরে, জামিনের নিচে, সমতলে, ভূমিতে লক্ষ লক্ষ লাশ বুলেটের আঘাতে, বোমাতে আঘাতে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। দীর্ঘ টানা 7 ঘন্টা পর তাদের যুদ্ধক্ষেত্র থামে। নিজেদের দেশের সম্পদ রক্ষা করে, আইনের চোখে ফাঁকি দিয়ে রক্ষা করে নিয়ে চলে আসে তাদের দেশের ভেতর। সেখানেই দমন করে প্রচণ্ড আঘাতের দাগ রয়েছে নাবিলের অসুস্থ শরীরে। রুমের মধ্যে প্রবেশ করে নাবিল প্রবেশ করতেই হঠাৎ করে ঘরের বাতি জ্বলে ওঠে। চমকে যায় নাবিল। সবাই সারপ্রাইজ দেবে বলে অপেক্ষা করছিল। একসাথে নাবিল এরকম অবস্থা দেখে সবাই হাওমাও করে কান্না করে দেয়। নিঝুম তো পুরো পাগলপাড়া হয়ে গেছে। নিঝুম আবার সেন্সলেস হয়ে পড়ে যায়। নাবিল বলে ওঠে, এই নিঝুম, তোমার কি হয়েছে? উঠো, নিজের উঠো না। আমি তো চলে এসেছি, তোমার কিছু হতে দেব না। নিঝুম ওঠো না, ওর কী হলো? হঠাৎ করে দেখো না, কেউ ডাক্তার ফোন করো। আমার এরকম অবস্থা দেখে নাবিল চেঁচামেচি করতে শুরু করে। তারপর আমার শাশুড়ি মা জানতে চায় নাবিলের এরকম অবস্থা কি করে হলো। তারপর নাবিল সবটাই খুলে বলেন। শাশুড়ি মা এটা শুনে হাউমাউ করে কান্না করে দেয়। তারপর আমি যে মা হতে চলেছি এবং নাবিল যে বাবা হতে চলেছে এটাও সুখবর দেয়। এটা শুনে তো নাবিল আত্মহারা খুশিতে। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। আমার পাগলামো দেখে নাবিল আমাকে শান্ত করে। তারপর আমাকে নিজের রুমে এনে শুইয়ে দেয়। পরিবারের সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। আজকে নাবিল আত্মহারা নিজের বাহুডোরে আমাকে আগলে ধরে। প্রতিদিন আমার অনেক কেয়ার করে যত্ন নেয়, অনেক ভালোবাসে। আমার প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করে। ভীষণ ভালোবেসে ফেলেছে আমাকে। একদিন আমার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়। আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর আর কিছুই মনে নেই। নিঝুমের এরকম অবস্থা দেখে সত্যি নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করে যেন আমাকে না নিঝুমের সাথে নিয়ে নেয়, কিন্তু ডাক্তাররা আমার কোনো কথাই শোনে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যায় না। বাড়ির সবাই টেনশন করছে,
আমি মসজিদে দৌড়ে গিয়ে আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করি। নামাজ পড়ে আবার চলে আসে মসজিদ থেকে। কিছুক্ষণ পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। কিছুক্ষণ পর ডাক্তার আমার কাছে ফুটফুটে একটা ছেলে সন্তান ও একটা মেয়ে সন্তান আমার কোলে তুলে দেয়। আমি দেখি সত্যিই খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। তারপর আমার 2 সন্তানের কানে আজান দেই। তারপর পরিবারের একে একে সবাই তাদের সন্তানগুলো হাজরে লালিত পালিত হতে থাকে। নিজুমের ভালোবাসা চাদরে বড় হতে থাকে তাদের 2 সন্তান। এভাবে নাবিল আর আমার সুখের সংসার চলতে থাকে। আমার সন্তানরা বড় হতে থাকে। এরই মধ্যে আমাদের বড় আপুর বিয়ে দিয়ে দিয়েছে। নাবিল আর আমার ভালোবাসার জন্য চিরদিন থাকে এবং আমার ছেলে মেয়েদের জন্য নেকার সন্তান বানাতে পারি। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ফুল সাপোর্ট দেবেন। এবং ভিডিওর শুরুতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একটু ভেবে দেখবেন। পরিশেষে আমাদের সাথে আপনারা সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।